আমার হাজব্যান্ড নিহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সির 2 মাস চলছে, কিন্তু সে জানতো না যে আমি প্রেগনেন্ট। কারণ সেদিন সকালেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। ভেবেছিলাম নিহান অফিস থেকে ফিরলে তাকে সারপ্রাইজ দেব, কিন্তু সেই যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনো ভাবিও নি। দরজা খুলে যখন তার পাশে বউ বেশে একটা মেয়েকে দেখি, তখন আমার বুঝতে একটুও অসুবিধা হয়নি যে কে মেয়েটা। তবুও বোকার মতো প্রশ্ন করেছিলাম, কে এই মেয়েটা? তখন সে আমাকে কিছু না বলেই উপরে চলে যায় আমাদের রুমে। আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার। সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি। এরপর আমি কিছুই বলিনি, শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভেতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার। বিয়ের 6 বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তার সব কিছুই আমার জানা। তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি সে যে বাবা হতে চলেছে। একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। কোনো সময় বাবা মায়ের কথার অমান্য হয়নি। তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমার কোনো পছন্দ আছে কি না। যেহেতু আমার কোনো পছন্দ ছিল না, তাই বাবার কথা আপত্তি করার প্রশ্নই আসে না এবং বাবা মার পছন্দ মতেই নিহানের সাথে আমার বিয়েটা হয়। ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স 3য় বর্ষের ছাত্রী। বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোড়াজুড়ির পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি। মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু অনেক দিন চেষ্টা করার পরও যখন কোনোভাবেই কনসিভ করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার দুজনকে কিছু টেস্ট করতে দেয় এবং টেস্ট রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারো কোনো সমস্যা নেই। নিহানের ধারণা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না। তখন আমার নিজের মনের অবস্থা ভালো ছিল না, তবু ওকে বোঝাই যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে। তখন নিহান বুঝেছিল কিনা জানি না, কিন্তু আর কিছু বলেনি। কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না, তখন সে ভাবে আমি বাচ্চাদানে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করা শুরু করে। নিহান যে আমার সাথে ভালো ব্যবহার করেছে এতদিন তা কিন্তু নয়। কথায় কথায় রেগে যেত, রাত করে বাড়ি ফিরত, কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করত। হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি, কিন্তু প্রথমে সেগুলোকে পাত্তা দিইনি। কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমে একবার প্রেগন্যান্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরদিন সকালেই চলে যাই টেস্ট করতে। কিন্তু যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে দিই। রিপোর্টে লেখা ছিল আমি 2 মাসের প্রেগনেন্ট। খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে এই খুশি সংবাদটা বলবো। এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে, কিন্তু আমার বলার আগেই নিহান আমার জন্য অনেক বড় চমক সাথে করে নিয়ে আসলো বাসায়। আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলেছে, তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত আবার, কিন্তু আমি চাইনি। তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি আমার বাচ্চার দোহাই দিয়ে থাকি
আচ্ছা, সে কি আমাকে 6টা বছরে একটুও ভালোবাসতে পারেনি? সবসময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, তখন সে তার ভালোবাসার মানুষটির হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে। যদি নিহান আমাকে ভালোবাসতো তাহলে কিভাবে ও আমার হাতটি ছেড়ে অন্য একজনের হাত ধরতে পারল? নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল, ঠিক আমিও তো তেমন মা ডাক শোনার জন্য পাগল ছিলাম। কই, আমি তো কখনো ওর হাতটি ছেড়ে দেওয়ার কথা ভাবিও নি। বাবার বাসায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞেস করলো, নিহান আমার সাথে আসেনি নাকি পড়ে আসবে? তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না, হাউমাউ করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটা খুলে বললাম। বাবা মা সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল। তারা ভাবতে পারেনি নিহান এমন কিছু করবে। বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইল, কিন্তু আমি বাধা দিই। যেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি নেই তাহলে ওরা জেনে যাবে আমার বাচ্চাটার কথা, তারপর হয়তো উঠে পড়ে লাগবে আমার কাছ থেকে আমার বেঁচে থাকা শেষ আশাটুকু নিয়ে যাওয়ার। নিজেকে শান্ত করে বাবাকে বললাম আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে। এই শহরে আর থাকতে চাই না আমি। যে শহরের স্বার্থপরের বাস, সে শহরের বাতাসেও বিষ মিশ্রিত। 2টা দিন পার হয়ে গেল। বাবাও তোড়জোড় লাগিয়ে দিয়েছে দ্রুত এই শহর ছেড়ে দেওয়ার। লেখাপড়া যখন জানি তখন কোনো একটা ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে। আমি আমার সন্তানের উপর এই স্বার্থপরদের একটা ছায়াও পড়তে দেব না। ডিভোর্সের ঠিক 20 দিন পরেই ওই শহর ছেড়ে চলে এসেছিলাম। তারপর কখনো আর তাদের খোঁজ নেওয়া হয়নি। বউ বাচ্চা নিয়ে অবশ্যই ভালোই থাকবে, ভালো থাকার জন্যই তো সে আমাকে ছেড়ে দিয়েছিল।